কি ব্যাপার বৌমা, তোমার এখনো রান্না বান্না হলো না? একটু পরেই কিন্তু আমার বোন চলে আসবে, আর ও কিন্তু খুব টাইমে টাইমে খাবার দাবার খায়। তাই তুমি তাড়াতাড়ি রান্না বান্না করো। আর এ কি, রান্নায় তুমি এত বেশি নুন দিচ্ছ কেন? তোমাকে যে বললাম আমার বোনের হাই প্রেশার, তুমি একদম রান্নাতে বেশি নুন দেবে না। আরে মা, এই নুনটাতে সোডিয়ামের পরিমাণ অনেক কম আছে, তাই আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আপনার বোনের শরীর খারাপ করবে না, আর আমার রান্নাবান্না এখনই হয়ে যাবে। আপনি আসলে সকাল থেকে এত রান্নাবান্না করতে বলেছেন, তাই একটু সময় লাগছে আর কি। আমি একে একে ডাল, ভাত, পাঁঠার মাংস, মুরগির মাংস, ভেটকি মাছ, পার্শে মাছ, পাবদা মাছ, কাতলা মাছ সব রান্না করে নেব। বৌমার কথা শুনে চন্দনা দেবী বারান্দায় বসে নিজের বোনের জন্য অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে সুস্মিতা দেবী এসে পৌঁছায়। তাকে দেখে চন্দনা দেবী আনন্দে লাফিয়ে ওঠে। দুই বোন মিলে এমন সময় বসে বসে গল্প শুরু করে দেয়। কিরে দিদি, তোর সাথে গল্প করতে করতে গলা তো শুকিয়ে গেল। তোর বৌমা তো এখনো আমাকে একটুও শরবত বানিয়ে দিল না। কি গো বৌমা, তোমার শরবত বানাতে কতক্ষণ সময় লাগে? তাড়াতাড়ি এক গ্লাস শরবত দাও। এই শুনে পারমিতা রান্নাঘরে গিয়ে মাসি শাশুড়ির জন্য তাড়াতাড়ি করে পোড়া আমের শরবত বানাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে তার শাশুড়িমা এবং মাসি শাশুড়িকে পোড়া আমের শরবত খাওয়ায়। শরবত খাওয়ার পর সুস্মিতা দেবী ঘরে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসে। দুপুরবেলা সুস্মিতা দেবী যখন খাবার খেতে বসে, তখন নিজের জন্য এত 16 শুভচারী খাবার দাবারের আয়োজন দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওরে বাবা রে, আমি এত কিছু খেতে পারবো না। দিদি, তুই কপাল করে এত ভালো বৌমা পেয়েছিস। কত রান্না বান্না করেছে রে, কিন্তু আমার বৌমা একটুও ভালো রান্না বান্না করতে পারে না। সেই জন্য আমার ছেলের কপালে খাবারও জোটে না। এই বলে সুস্মিতা দেবী কান্নাকাটি করতে শুরু করে। এ কি, দুপুরে খাবার খাওয়ার সময় কান্নাকাটি করিস না, তুই চুপ কর। হ্যাঁ মাসি, মা একদম ঠিক কথাই বলেছে। আপনি শান্ত মনে আস্তে আস্তে সব খাবারগুলো খেয়ে নিন, দেখবেন প্রত্যেকটা খাবার আপনি খেতে পারবেন। আর আমি কম ঝাল কম নুন দিয়ে আপনার জন্য রান্না বান্না করেছি। সে ঠিক আছে, কিন্তু আমি খাবার খেয়ে নেওয়ার পর যে খাবারগুলো থাকবে, তুমি সেই খাবারগুলো বরং প্যাকিং করে দিও, কারণ এত ভালো ভালো খাবার আমার ছেলে বৌমা পেলে খুব খুশি হবে। এমন কথা শুনে পারমিতা মনে মনে খুবই খুশি হয়, কারণ সে ভাবে তার মাসি শাশুড়ি মা আজকেই নিজের বাড়িতে ফিরে যাবে। কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারে না তার মাসি শাশুড়ি মা নিজের সঙ্গে অনেকগুলো ব্যাগপত্র নিয়ে এসেছে কেন। তাই তার কাছে সবই ধোঁয়াশা বলে মনে হয়। খাবার প্যাকিং করে দেবে মানে? তুই এতগুলো ব্যাগ নিয়ে এসেছিস, তুই আজকেই চলে যাবি? না না, আমি আজকে তোকে কিছুতেই বাড়ি ফিরে যেতে দেব না। এতদিন পর আসলি, অন্তত 1 মাস থেকে তারপরেই যাবি। হ্যাঁ, সে আর বলতে, আমি 1 মাসই থাকবো, কিন্তু এই খাবারগুলো প্যাক করে দিতে বললাম এই কারণেই যে তোর বৌমা কিংবা তোর ছেলে গিয়ে আমার বাড়িতে খাবারগুলো পৌঁছে দিয়ে আসবে। আমার ছেলেটা এত ভালো ভালো খাবার পেলে খুব খুশি হবে রে দিদি। বৌমা, তুমি বরঞ্চ দেরি করো না, তাড়াতাড়ি খাবারগুলো প্যাকিং করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। মানে আপনার বাড়ি তো অনেক দূরে, এখন আমি যদি সব খাবার দাবার নিয়ে বেরোই, তাহলে আমার বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে। পারমিতা এই কথা বললে সুস্মিতা দেবী আবার কান্নাকাটি শুরু করে দেয়। মা গো মা, দিদি, তোর বউয়ের মুখে কত বড় বড় কথা রে। একটু না হয় আমার বাড়ি গিয়ে খাবারগুলো দিয়ে আসবে, তাতেও দেরি হয়ে যাবে বলে যেতে চাইছে না। হে ঈশ্বর, আমাকে এই দিন দেখতে হলো। বাড়ির বউ আমার মুখের উপর এভাবে কথা বলছে। আরে বাবা, তুই কান্নাকাটি করিস না। শোনো বৌমা, আমার বোন একদম ঠিক কথাই বলেছে। তুমি যাবে না তো কে যাবে শুনি? এমনি সময় যখন 7 সমুদ্র 13 নদীর পাড়ে বাপের বাড়ি 10 বার দৌড়াও, তখন তোমার দেরি হয় না? যাও, খাবারগুলো প্যাকিং করে আমার বোনের বাড়িতে দিয়ে এসো। শাশুড়ি মা এই কথা বললে পারমিতার কিছু করার থাকে না। সে না খেয়ে দিয়ে খাবারগুলো প্যাকিং করে মাসি শাশুড়ির বাড়িতে দিতে চলে যায়। সে যখন মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন মাসি শাশুড়ির ছেলে এবং বৌমা তাকে দেখে খুব খুশি হয়। কিন্তু পারমিতা মোটেই খুশি হতে পারে না। সে কোনো রকমে খাবারগুলো তাদের হাতে ধরিয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সেদিন ঠিক রাত্রিবেলা সুস্মিতা দেবীর বৌমা শাশুড়ি মাকে ফোন করে বলে, মা,
খাবারগুলো খেতে খুব ভালো হয়েছে, কিন্তু এত অল্প করে পাঠিয়েছেন কেন? আপনার ছেলেই তো সব খেয়ে নিয়েছে, আমি তো কিছুই খেতে পেলাম না। আমার মনে হয় দিদির বৌমা কম কম করে খাবার দাবার পাঠিয়েছে, তাই তোমার কপালে আর খাবার জোটেনি। ঠিক আছে, পরে যখন আবার ভালো মন্দ রান্না হবে আমি আবার পারমিতাকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব, তখন তুমি মন ভরে খেও, কেমন? এভাবে সুস্মিতা দেবী নিজের বৌমার সঙ্গে পারমিতার নামের নিন্দা করতে থাকে। এমন সময় পারমিতা তার সব কথা শুনে ফেলে, কিন্তু তবুও সে কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর পারমিতা তার শাশুড়ি মায়ের জন্য গরম গরম দুধ নিয়ে আসে। মা, মাসিমা, আমি আপনাদের জন্য গরম গরম দুধ নিয়ে এসেছি। আপনারা দুজনে মিলে দুধ খেয়ে ওষুধ খেয়ে নিন, তারপর ঘুমিয়ে পড়ুন, রাত হয়ে গেছে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা যেমন আমার পা টিপে দাও, ঠিক সেরকম ভাবে তুমি তোমার মাসি শাশুড়ির পা টিপে দেবে, কারণ আমার বোনের পায়ে খুব ব্যথা, ওর পা টিপে না দিলে ওর ঘুম আসবে না। হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস, হাঁটুতে বাতের ব্যথাটা যেন দিন দিন বেড়েই চলেছে। আর শুধু পা টিপে দিলে হবে না, তুমি একটু তেল গরম করে নিয়ে এসো, ওই তেল মালিশ করে ভালো করে আমাদের পা টিপে দাও, তাহলে আমাদের তাড়াতাড়ি ঘুম চলে আসবে। শাশুড়িমা এবং মাসি শাশুড়ির মুখে এরকম কথা শুনে বৌমা বিপদে পড়ে। সে মন খারাপ করে রান্নাঘরে গিয়ে তেল গরম করে নিয়ে আসে, আর সেই তেল দিয়ে মাসি শাশুড়িমা এবং শাশুড়ি মায়ের পা টিপতে শুরু করে। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও তারা কিছুতেই পারমিতাকে নিজের ঘরে যেতে দেয় না, যার ফলে সারা রাত পারমিতা ঘুমাতে পারে না। ভোরবেলার দিকে পারমিতা নিজের ঘরে যায়। ওরে বাবা, আমার কি শরীর খারাপ করছে, ভোর 4টে বেজে গেল, কিন্তু এখনো ঘুমাতে পারলাম না, একটু ঘুমিয়ে নিই। এই বলে পারমিতা গভীরভাবে ঘুমিয়ে পড়ে। কিন্তু 5টা বাজতে না বাজতেই পারমিতার শাশুড়ি মা এবং মাসি শাশুড়ি দুজনে মিলে পারমিতাকে ডাকতে শুরু করে। কি হয়েছে, আপনারা এত তাড়াতাড়ি উঠে পড়লেন যে? এখন তো ভোর 5টা বাজে, আমার চোখ থেকে এখনো ঘুম যাচ্ছে না। দিদি, তোর বৌমা এতক্ষণ ঘুমায়? এই সময় বাড়িতে থাকলে আমার গরম গরম চা খাওয়া হয়ে যেত, আর তারপর 7টার মধ্যে আমি ব্রেকফাস্ট করি। বৌমা, আমাদের জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে এসো, আর তারপর আজকে কিন্তু লুচি আলুর দম রান্না করবে। শুধু লুচি আলুর দম করলে হবে না, আমাদের জন্য ডবল ডিমের অমলেট বানাবে। শাশুড়ি এবং মাসি শাশুড়ির আবদার শুনে পারমিতা চুপ করে থাকে। সে ঘুম চোখে রান্নাঘরে গিয়ে তাদের জন্য চা বানায়। আবার 7টা বাজতে না বাজতেই দুজনের জন্য সে ডবল ডিমের অমলেট, লুচি আলুর দম রান্না করে পরিবেশন করে। মাথার চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে। মাঝে মধ্যে ফোনে দেখি আমাদের বান্ধবীরা কত সুন্দর চুলে কালি করে ঘুরে বেড়াচ্ছে, আর দিদি, তোর চুলগুলোও তো কি সুন্দর কালো। কোথায় আর কালো, কয়েকটা চুল সাদা হয়ে গেছে। আমার বৌমা প্রত্যেক সপ্তাহে আমার মাথায় ভালো করে কালি লাগিয়ে দেয়। দাঁড়া, আমি বৌমাকে বলছি আজকে আমাদের মাথায় কালি করে দেবে। এই বলে চন্দনা দেবী তখনই তার বৌমাকে ডেকে পাঠায়, আর তখনই নিজেদের মাথায় কালি করে দেওয়ার কথা বলে। পারমিতা না করতে পারে না, সে তখনই শাশুড়ি এবং মাসি শাশুড়ির চুলে কালি লাগিয়ে দেয়। কালি লাগানো হয়ে গেলে সে আবার রান্নাঘরে গিয়ে দুপুরের রান্না বান্না করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। বৌমা, তুমি যদি এত ভালো করে ঘরবাড়ি পরিষ্কার করো, তাহলে সবসময় আমার আর দিদির ঘর থেকে এরকম খারাপ গন্ধ বেরোয় কেন? তুমি মনে হয় কাজে ফাঁকি দিচ্ছ। যাও, আবার জল নিয়ে এসে আমাদের ঘর মুছে দাও। আর হ্যাঁ, তোমাকে আর একটা কথা বলার আছে। আমি তোমার মাসি শাশুড়ির ছেলে আর বৌমাকেও আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি, তাই ওরা আমাদের বাড়িতে থাকতে আসবে। ওদের আপ্যায়নে যেন কোনো কমতি না থাকে। শাশুড়ি মায়ের কথা শুনে পারমিতা খুবই ভয় পেয়ে যায়, আর সে মনে মনে ভীষণই দুশ্চিন্তা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে পারমিতা আবার জল নিয়ে এসে শাশুড়ি মা এবং মাসি শাশুড়ি মায়ের ঘর ভালো করে পরিষ্কার করে দেয়, আর তাদের জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে। এমনকি খাবার রান্না করে তাদেরকে পরিবেশন করে সে স্নান করতে যায়। ইতিমধ্যে সুস্মিতা দেবীর ছেলে বৌমা এসে পৌঁছায়। হে উপরওয়ালা, কি কষ্টই না করতে হচ্ছে, আর কতদিন এরা এখানে পড়ে থাকবে কি জানি। আবার এরা দুজনে এসে জুটলো। পারমিতা তাড়াতাড়ি করে নিজে খাবার না খেয়ে আগে সুস্মিতা দেবীর ছেলে এবং বৌমাকে খাবার পরিবেশন করে। এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা ঘুমানোর সময়, দিদি,
আমার ছেলে আর বৌমা এইটুকু ঘরে ঘুমাতে পারবে না। তোদের গেস্ট রুমটা খুব ছোট। তার থেকে আমি বলি কি, তোর ছেলে আর বৌমার ঘরে আমার ছেলে আর বৌমা শুয়ে পড়ুক, আর তোর ছেলে বৌমাকে গেস্ট রুমে পাঠিয়ে দে। হ্যাঁ, ঠিকই বলেছিস, ওদের গেস্ট রুমে ঘুমাতে কোনো অসুবিধা হবে না। এই বলে চন্দনা দেবী নিজের ছেলে বৌমাকে গেস্ট রুমে পাঠিয়ে দেয়। তাই পারমিতা এবং তার স্বামী খুবই কষ্ট করে সেখানে ঘুমায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু দিনের পর দিন তাদের বাড়ি থেকে সমস্ত দামি দামি জিনিসপত্র কমে যেতে থাকে, কারণ সুস্মিতা দেবীর ছেলে এবং বৌমার হাত টান স্বভাব আছে। এমনই একদিন হঠাৎ করে, মা দেখুন, টিভির উপরে ওই শোপিসটা কি সুন্দর সাজানো আছে। ওই শোপিসটা নিয়ে আমার বাড়িতে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু এমনিতে আমরা বেশি দিন এখানে আর থাকতে পারবো না। তাই আপনি যদি বলেন আমি কিন্তু ওটাও তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, ওই শোপিসটা তুলে নাও, আর তার সাথে এই নাও, এই দুটো গহনা আমি আমার দিদির কাছ থেকে ঝেড়ে নিয়েছি। ও কিছু বুঝতেই পারেনি। এমনিতেও আমি ঠিক করেছি আজকে আমরা এখান থেকে চলে যাব। তাই আমার দিদি যদি কিছু বুঝতেও পারে তাতে আমাদের কি? আমাকে কিছু বলতে পারবে না। মায়ের পেটের বোন তো, লজ্জা পাবে। এই শুনে রিয়া তখনই দামি দামি জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে ভর্তি শুরু করে। কিন্তু ঠিক এমন সময় পারমিতা এবং তার শাশুড়ি মা তাদেরকে দেখে ফেলে। কি রে বোন, তুই কি ভেবেছিস আমার বাড়ি থেকে জিনিসপত্র গায়েব করা শুরু করবি আর আমি কিছু বুঝতে পারবো না? আমি এতদিনে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। সব সময় তোর কথা শুনে আমি আমার বৌমাকে খারাপ খারাপ কথা বলেছি, আর নিজের বৌমাকে খাটিয়ে খাটিয়ে মেরেছি। তোর ছেলে বৌমার সেবা করিয়েছি, কিন্তু তোদের জন্য আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। না মানে সেটা না, আসলে তুই তো জানিস আমার ছোটবেলা থেকেই সোনা গহনা শোপিসের খুব স্বভাব আছে, তাই আর কি। আরে ঠিক আছে, তাই বলে তুই আমাকে না বলে আমার বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিবি? আমি যখন আমার গহনাগুলো খুঁজে পাচ্ছিলাম না, তখন তো তুই বললি নাকি আমার বৌমা নাকি চোর স্বভাবের, ও হয়তো চুরি করেছে। কিন্তু এখন তো দেখছি উল্টো তুই আর তোর বৌমা চোর। তোরা এখনই আমার বাড়ি থেকে চলে যা, আমি আর তোদের কিছুতেই এখানে সহ্য করতে পারছি না। এই বলে চন্দনা দেবী তাদেরকে বাড়ি থেকে বার করে দেয়। সেদিনের পর থেকে চন্দনা দেবী কখনোই তার বোনকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানায় না, যার ফলে পারমিতাকেও আর মাসি শাশুড়ির অত্যাচার সহ্য করতে হয় না। বিদিশা ছোটবেলা থেকেই বর্ষাকাল ভীষণ পরিমাণে পছন্দ করত। এছাড়াও বৃষ্টির সময় আসলে তার খাবার খাওয়ার পরিমাণ ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়ে যেত। সে কিছুতেই নিজেকে খাবার খাওয়া থেকে সামলে রাখতে পারত না। ঠিক এরকমই এক বৃষ্টির মরশুমে সে তার মায়ের কাছে পেঁয়াজি এবং আলুর চপ ভেজে দেওয়ার জন্য আবদার করে, কিন্তু তার মা কিছুতেই ওরকম তৈলাক্ত খাবার বানাতে চায় না। আমার খুব খিদে পেয়েছে, কিন্তু মায়ের কাছে যেই খাবার খাওয়ার জন্য আবদার করছি, মা তো সবেতেই না করে দিচ্ছে। দেখি অনলাইনে কিছু অর্ডার করে খেয়ে নিই। এই বলে বিদিশা ফোনে একটি ফুড অ্যাপ্লিকেশন খোলে। সেখানে সে মনসুন স্পেশাল খাবারের তালিকা খুঁজতে শুরু করে। সে দেখে যে বর্ষাকালে বিরিয়ানির উপর 20% ছাড় দিচ্ছে। সে এত টাকা ছাড় দেখে ভীষণ পরিমাণে খুশি হয়, আর সেই মুহূর্তেই সে নিজের জন্য 2 প্যাকেট বিরিয়ানি অর্ডার করে। আর সে অধীর আগ্রহে বিরিয়ানির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টির মধ্যে ডেলিভারি বয় এসে বিরিয়ানি দিয়ে চলে যায়। আহ, বিরিয়ানির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। বর্ষাকালে এই বিরিয়ানির সুগন্ধ যেন আর অধিক পরিমাণে বেড়ে গেছে। আমি মনের শান্তিতে এবার বিরিয়ানি খাবো। এই বলে সে টেবিলের উপর বসে মনের আনন্দে বিরিয়ানি খেতে শুরু করে। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ আর বিরিয়ানির স্বাদ মিলেমিশে এক মনোরম পরিবেশ তৈরি করে। এর ফলে তার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়। সে একাই 2 প্যাকেট বিরিয়ানি খেয়ে ফেলে। এভাবে বিদিশা বর্ষায় বিরিয়ানি পাগল হয়ে ওঠে। সে প্রায় প্রত্যেকদিন বৃষ্টি পড়লেই বিরিয়ানি খাওয়া শুরু করে দেয়। তার পরিবার তাকে এভাবে বিরিয়ানি খেতে বারণ করলেও সে কারোর কোনো কথা শুনতে চায় না। প্রায় বেশ কিছু বছর এভাবেই কাটে। বিদিশা শহরের এক নামকরা কলেজে ইতিহাস অনার্স নিয়ে ভর্তি হয়। বিদিশা, এই বর্ষাকালে শহরে জাহাজে করে ঘোরানোর ব্যবস্থা করা হয়েছে জানিস? মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে তুই জাহাজে বৃষ্টি দেখতে দেখতে ঘুরতে পারবি। কি সুন্দর অফার বল।
হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। চল আজকে আমরা তাহলে জাহাজে করে ঘুরতে বেরিয়ে পড়ি। আমার ভালো লাগছে না, আর ওই জাহাজে খাবার পেলে কিনে খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, কম টাকায় আমাদের লাঞ্চও হয়ে যাবে। চল চল। এই বলে দুই বান্ধবী শহরে নদীর ধারে চলে যায়। সেখানে গিয়ে তারা বৃষ্টির মধ্যে 10 টাকা দিয়ে টিকিট কেটে জাহাজে উঠে পড়ে। তারা বর্ষায় মজা করতে করতে নদীর অপরূপ দৃশ্য অনুভব করতে থাকে। ঠিক এমন সময় বিদিশা বলে, আমার নাকে একটা খুব সুন্দর বিরিয়ানির গন্ধ আসছে জানিস। এই বৃষ্টির মধ্যে এই বিরিয়ানির গন্ধ আমাকে পাগল করে দেবে। চল দেখি, আমার মনে হয় এই জাহাজে লাঞ্চে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে? এইসব জাহাজের বিরিয়ানি ভালো নয়, তারপর খেলে যদি পেট খারাপ হয় তখন কি করবি? বিদিশা তার বন্ধুর কোনো কথাই শুনতে চায় না। সে বিরিয়ানির গন্ধ অনুসরণ করতে করতে জাহাজের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে একটি লোক জাহাজের ভেতরে নানান রকমের বিরিয়ানির কাউন্টার খুলে বসে আছে। সেই দেখে বিদিশা আর কিছুতেই লোভ সামলাতে পারে না। সে ভিড় ঠেলে বিরিয়ানি খেতে চলে যায়। জাহাজে বৃষ্টির জলের মজা নিতে নিতে বিরিয়ানি খেতে চান? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ডিম বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, ভেটকি বিরিয়ানি খেয়ে নিন। বর্ষার স্পেশাল বিরিয়ানি খেয়ে আমাদের বর্ষাকাল সার্থক করুন। দাদা, আমাকে 10 প্লেট ইলিশ বিরিয়ানি দিন। এই বর্ষাকালে ইলিশ মাছের সাথে বিরিয়ানির মিশ্রণ জাস্ট অসাধারণ। আমার তো ভাবলেই জিভে জল চলে আসছে। বিদিশা 10 প্লেট ইলিশ বিরিয়ানি নিয়ে জাহাজের ধারে বসে বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে শুরু করে। এভাবে পেটুকের মতো বিদিশাকে ইলিশ বিরিয়ানি খেতে দেখে রশনি খুবই অবাক হয়। বিদিশা বেশি বেশি করে বিরিয়ানি খেতে থাকে। সে ওই কাউন্টারে সব রকম বিরিয়ানি প্রায় একাই খেয়ে ফেলে। সেই জাহাজে রাহুল নামে একটি ছেলে উপস্থিত ছিল। তার বিদিশাকে ওভাবে শিশুদের মতো বিরিয়ানি খেতে দেখে খুবই ভালো লাগে। ম্যাডাম, জাহাজে এবার ঘাটে নগর বাঁধবে। আপনি এবার আপনার বিরিয়ানির বিলটা মিটিয়ে দিন। 5,000 টাকার বিরিয়ানি খেয়েছেন আপনি। বিদিশা দোকানদারের কথা শুনে খুবই অবাক হয়। সে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে কিছুই বুঝতে পারে না। সে রশনির কাছে টাকা চাইলেও রশনিও তাকে 1 টাকাও দিতে চায় না। বিরিয়ানি খাওয়ার সময় মনে ছিল না যে এতগুলো টাকা তুই কোথা থেকে পাবি? লজ্জা করে দরকার। 10 টাকা নিয়ে ঘুরতে এসে বৃষ্টির মধ্যে 5,000 টাকার বিরিয়ানি খেয়ে ফেলেছিস। এবার ঠেলা সামলা। আমি ভেবেছিলাম ওই 10 টাকার মধ্যেই লাঞ্চ ইনক্লুডেড আছে, তাই জন্যই তো আমি মনের আনন্দে বেশি বেশি করে বিরিয়ানি খেয়েছি। আমি বুঝতে পারিনি যে বিরিয়ানি আলাদা করে কিনে খেতে হবে। দোকানদার বিদিশা এবং তার বান্ধবীর সঙ্গে ভীষণ পরিমাণে ঝামেলা করতে শুরু করে, কিন্তু তারা কিছুতেই কোনো টাকা দিতে পারে না। এর ফলে ঝামেলা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। এত চিৎকার চেঁচামেচি শুনে রাহুল সেখানে চলে আসে। সে সব ঘটনা জানতে পেরে নিজের পকেট থেকে 5,000 টাকা বের করে দোকানদারকে দিয়ে দেয়। এই নিন আপনার টাকা। আর এই মহিলাকে বিরিয়ানি খাওয়ার জন্য হ্যারাস করবেন না। সামান্য টাকার জন্য মহিলাদের কথা শোনা ঠিক না। দোকানদার টাকা নিয়ে জাহাজ থেকে নেমে পড়ে। সকলে একে একে জাহাজ থেকে নেমে আসে। বিদিশা রাহুলের কাছে এসে বলে, আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। বিশ্বাস করুন, আপনি আমার বিরিয়ানি খাওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে দিলেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব টাকা শোধ করে দেব। এভাবে ধীরে ধীরে কথোপকথনের মাধ্যমে রাহুল ও বিদিশার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। রাহুল একদিন বিদিশাকে বিয়ের প্রস্তাব দিলে বিদিশা খুবই খুশি হয় এবং সে বিয়েতে নিজের মত প্রকাশ করে। বর্ষার মধ্যে একদিন শুভ দিন দেখে রাহুল ও বিদিশার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এমনকি বিদিশার আবদার অনুসারে বিয়ের মেনুতে বিরিয়ানি রাখা হয়। কি মজা! এই বৃষ্টিতে আমি আমার বিয়েতে বিরিয়ানি খাবো। এই রাহুল, আমি বিরিয়ানি খাচ্ছি এরকম একটা রিল বানিয়ে দাও তো। আমি সোশ্যাল মিডিয়াতে বৃষ্টির ট্রেন্ডিং গান লাগিয়ে পোস্ট করব। এই বলে বিদিশা বিরিয়ানি খেতে খেতে বিয়ে বাড়িতেই নাচতে শুরু করে আর রাহুলের হাতে ভিডিও বানানোর জন্য তার ফোনটা ধরিয়ে দেয়। বিদিশা বিরিয়ানি খেতে খেতে আনন্দে নাচ করতে করতে বৃষ্টির মধ্যে চলে যায়। নতুন বউয়ের এরকম বর্ষায় বিরিয়ানি পাগলামি দেখে তার শাশুড়ি মা পার্বতী দেবী ভীষণ পরিমাণে রাগারাগি করে। বিয়ে বাড়ির আত্মীয় স্বজন সকলে বিদিশার উপর খুবই হাসাহাসি করতে থাকে। আরে সবাই দেখছে তো, তুমি কি করছো? আরে এরকম বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে খেতে নেচো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে তো। দাঁড়াও চুপ করে। বাদল বর্ষায় বিরিয়ানি, হো শ্রাবণের জলে,
চিবিয়ে চিবিয়ে খাবো আমি বিরিয়ানির চিকেন কলকলিয়ে। বাদল বর্ষায় বিরিয়ানি হোস্ট শ্রাবণের চলে, চিবিয়ে চিবিয়ে খাবো আমি বিরিয়ানির মটন কলকলিয়ে। বাদল বর্ষায় বিরিয়ানি হোস্ট শ্রাবণের চলে, চিবিয়ে চিবিয়ে খাবো আমি বিরিয়ানির মটন কলকলিয়ে। এইভাবে গান গাইতে গাইতে সে আরো বেশি করে বৃষ্টিতে বিরিয়ানি খেতে শুরু করে। তার বিরিয়ানি খাওয়া শেষ হলে সে বৃষ্টির জলে ভিজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভেতরে চলে আসে এবং পরিষ্কার জামা কাপড় পরে। তোমার কোনো লজ্জা নেই বৌমা? তোমার এরকম বৃষ্টিতে নাচার জন্য আমি অসম্মানে কাউকে মুখ দেখাতে পারছি না। আমার ছেলে যে কোত্থেকে তোমাকে তুলে নিয়ে এসেছে। ও বিরিয়ানি খেতে ভালোবাসে আমি জানতাম, কিন্তু ও যে এমন কাণ্ড ঘটাবে আমি তো বুঝতেই পারিনি মা। আর তোমায় বলছি বিদিশা, তুমি এরকম বর্ষার মধ্যে বিরিয়ানি পাগলগিরি করলে তোমায় কিন্তু আমরা শিকল দিয়ে বেঁধে রাখবো। এভাবে বৃষ্টিতে ভেজার ফলে বিদিশার ভীষণ পরিমাণে জ্বর চলে আসে। এর ফলে সে লেপ কম্বল মুড়ি দিয়ে খাটের উপরে শুয়ে পড়ে। ডাক্তার এসে তার চিকিৎসা করে বিদিশাকে ওষুধ দিয়ে চলে যায়। সে ওষুধ খেয়ে খাটের উপর শুয়ে পড়ে। আমার বৃষ্টিতে বিরিয়ানি খাওয়ার রিলটা ভালোই ভাইরাল হয়েছে। এখন যদি সুস্থ থাকতাম তাহলে আমি আরো অনেকটা রিল বানাতে পারতাম। সে খাটের উপর শুয়ে বৃষ্টি এবং বিরিয়ানির কথা চিন্তা করছে। এমন সময় তার কাছে একটি ফোন আসে। সেই মুহূর্তে সে ফোনটা রিসিভ করে। ম্যাডাম, আমি শহরের বিখ্যাত বিরিয়ানি ব্যবসাদার মিস্টার বিকাশ বলছি। আপনার সোশ্যাল মিডিয়াতে রিল দেখে আমার আপনার এরকম বর্ষায় বিরিয়ানির কনসেপ্টটা খুবই পছন্দ হয়েছে। তাই আপনি যদি আমায় একটু উপকার করেন তাহলে খুবই ভালো হয়। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি উপকারের কথা বলতে চাইছেন, একটু পরিষ্কার করে বলবেন? আমার কোম্পানির মাধ্যমে একটা আর্টিফিশিয়াল বৃষ্টির মধ্যে এরকম বিরিয়ানি খাওয়ার প্রমোশন অ্যাডের শুটিং করা হবে। আর সেই প্রমোশনের ফেস হিসাবে আপনি যদি এই শুটিং করেন তাহলে খুব ভালো হবে। আর তার বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দেব, আর সাথে বর্ষাকাল জুড়ে ফ্রি বিরিয়ানি খাওয়ারও সুযোগ করিয়ে দেব। বিদিশায় এরকম প্রস্তাব পেয়ে খুবই খুশি হয়। সে জ্বরের মধ্যে ওই অ্যাড শুট করতে রাজি হয়ে যায়। কিন্তু এই বিষয়ে সে তার শ্বশুরবাড়ির লোককে কিছুই জানায় না। সকলকে লুকিয়ে সে বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে অ্যাডের শুটিং এর জন্য বেরিয়ে পড়ে। সে একইভাবে ভিজতে ভিজতে শুটিং স্পটে গিয়ে পৌঁছায়। এই তো আপনি চলে এসেছেন। এই দেখুন টেবিলের উপর বিরিয়ানি রাখা আছে, আর ওইদিকে আর্টিফিশিয়াল বৃষ্টি হচ্ছে। যান গিয়ে বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে খেতে নাচুন। বিদিশা আর এক মুহূর্ত দেরি না করে সে বিরিয়ানিটা নিয়ে নেয়। সে বৃষ্টিতে বিরিয়ানি খেতে খেতে নাচতে শুরু করে দেয় আর নিজে নিজে গানও করে। কিন্তু কিছুতেই এরকম নাচ বিকাশ বাবুর পছন্দ হয় না। উফ, হচ্ছে না তো, আর একটু ভালো করে নাচুন। আর বিরিয়ানি খাওয়াটাই ঠিক জমাতে পারছেন না। ভালো করে বিরিয়ানিটা খেয়ে নিন, অনুভব করুন, তাহলে তো শুটিং করতে পারবেন। তা না হলে অভিনয় করতেই পারবেন না। একই কথা বলছেন? আমি তো ভালো করে বৃষ্টিতে ভিজতে ভিজতে অভিনয় করছি, নাচও করছি, আর বিরিয়ানি খাচ্ছি। ঠিক আছে, আমি আপনার কথা মতো তাহলে এবার ভালো করে অভিনয় ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এই বলে বিদিশা আরো ভালো করে বৃষ্টিতে ভিজতে ভিজতে বেশি করে বিরিয়ানি খেতে থাকে। কিন্তু কিছুতেই বিকাশ বাবুর বিদিশার অভিনয় ভালো লাগে না। ঠিক সেই মুহূর্তে বিকাশ বাবু তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে আনে। সরি, এই নাচ ভালো হচ্ছে না। তুমি গিয়ে একটা খোলামেলা পোশাক নিয়ে এসো। সেই পোশাক পরে বৃষ্টিতে নাচলে আর বিরিয়ানি খেলে বেশি ভালো লাগবে। বিকাশ বাবুর অ্যাসিস্ট্যান্ট তার কথা মতো খোলামেলা পোশাক নিয়ে চলে আসে। সেই পোশাক বিদিশাকে পরতে বলা হয়। পোশাকটা খুবই ছোট হওয়ায় বিদিশা প্রথমে সেই পোশাক পরতে রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত সে ওই পোশাকটা পরে নেয়। এবার আমার অভিনয় খুব ভালো হবে, এই বলে সে আবার ভিজতে ভিজতে বিরিয়ানি খাওয়া এবং নাচা শুরু করে দেয় আর অভিনয় করতে থাকে। এরকম বর্ষাকালে বৃষ্টিতে ভিজুন আর টেস্টি টেস্টি বিরিয়ানি খেয়ে নিন। বিকাশ বিরিয়ানি বিখ্যাত বিরিয়ানি, আর বৃষ্টিতে এই বিরিয়ানির স্বাদই আলাদা। এভাবে বৃষ্টিতে নাচতে নাচতে বিদিশার আবার প্রচন্ড পরিমাণে জ্বর আসে। সে জ্বরের ঠেলায় অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই দেখে বিকাশবাবু ভীষণ ভয় পেয়ে যায়। সেই মুহূর্তেই বিকাশবাবু বিদিশাকে হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে বিদিশার শ্বশুরবাড়ির পরিবার তাকে কোথাও খুঁজে পায় না। তখন বিকাশবাবু তাদেরকে ফোন করে সব ঘটনা জানায়। রাহুল তার মাকে নিয়ে হসপিটালে চলে আসে। অতিরিক্ত পরিমাণে বৃষ্টিতে ভেজার ফলে উনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। আর তাছাড়া তারপরে ওনার জ্বরও ছিল। আর বেশি বেশি বিরিয়ানি খাওয়ার ফলে ওনার শরীর আরো খারাপ হয়েছে। আমি চিকিৎসা করেছি, আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি। তবে হ্যাঁ, সুস্থ হতে সময় লাগবে। বেশ কিছুক্ষণ পর বিদিশার জ্ঞান ফিরলে তাকে সবাই মিলে দেখতে আসে। তোমার মাথায় সত্যি বিরিয়ানির পোকা আছে। তা না হলে ওই পাগল লোকের কথাই তুমি এমন বিজ্ঞাপন করতে রাজি হলে কিভাবে? দেখলে তো কি অবস্থা হলো। আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম কাজ করব না। তোমরা আমাকে ক্ষমা করে দাও।
রাহুল অনেক টাকা খরচ করে বিদিশার চিকিৎসা করে এবং তাকে সুস্থ করে তোলে। অন্যদিকে সকলে মিলে বিকাশ বাবুর এরকম অনৈতিক বিজ্ঞাপন করার বিরুদ্ধে পুলিশ কেস করে। দয়া করে আমি ধরে নিয়ে যাবেন না, আমি আর মহিলাদের দিয়ে এরকম বিজ্ঞাপন করাবো না, আর কখনোই না। পুলিশ তার কোনো কথাই শুনতে চায় না। তারা বিকাশ বাবুকে নিয়ে সেন্ট্রাল জেলে চলে যায়। তারপর থেকে বিদিশা আর কখনো বর্ষার মধ্যে বিরিয়ানি খাওয়ার কথা বলে না। এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।